শীতের সকাল ছিল। দিল্লি বিমানবন্দরে ভিড় ছিল তুঙ্গে। ব্যবসায়িক ভ্রমণকারীরা ল্যাপটপ নিয়ে ছুটছিল, পরিবারগুলো ছুটির জন্য প্রস্তুত ছিল, আর চারদিকে ছিল ঝলমলে আলো। এই ভিড়ের মাঝে একজন বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে এয়ারলাইন্সের কাউন্টারে পৌঁছলেন। তার পোশাক ছিল সাদামাটা, সাদা কুর্তা পাজামা, উপরে একটি পুরানো বাদামি সোয়েটার আর পায়ে ছেঁড়া চটি। হাতে একটি প্লাস্টিকের কভারে রাখা প্রিন্টেড টিকিট ছিল, সম্ভবত কেউ কোথাও থেকে দিয়েছিল। তার মুখে ছিল শান্তি, কিন্তু চোখে একটা ক্লান্তি, যেন দীর্ঘ সফর শেষ করে এসেছেন এবং এখন শুধু একটি নিশ্চিত আসনের আশ্বাস চান। তিনি কাউন্টারে দাঁড়ানো মেয়েটির কাছে ভদ্রভাবে জিজ্ঞাসা করলেন, বেটি, এটা আমার টিকিট, আসন কি নিশ্চিত? আমাকে জয়পুর যেতে হবে। মেয়েটি তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখল, মুখ বাঁকালো এবং বলল, আঙ্কেল, এটা রেলওয়ে স্টেশন নয়, এখানে এভাবে বোর্ডিং হয় না, আগে অনলাইনে চেক ইন করতে হয়। বয়স্ক ব্যক্তি একটু ঘাবড়ে গেলেন। আমি এসব জানি না বেটি, তুমি একবার দেখে দাও প্লিজ, আমার পুত্রবধূ হাসপাতালে আছে। পাশে দাঁড়ানো একজন কর্মী হেসে বলল, আরে এদের কে টিকিট দেয় ভাই, এরা এমনিই ঘুরে বেড়ায়। আঙ্কেল, বাড়ি যান, এটা আপনার বাসের জিনিস নয়। ভিড়ের মধ্যে কেউ কেউ দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। কারো তাড়া ছিল, কারো কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হলো না। বয়স্ক ব্যক্তি আবার বললেন, শুধু কম্পিউটারে একবার চেক করে দাও বেটি, টিকিটটা আসল। এবার টিকিটটা মেয়েটা নিল, দেখা ছাড়াই ছিঁড়ে ফেলল এবং জোরে বলল, স্যার, দয়া করে এলাকা খালি করুন, এখানে এটা অনুমোদিত নয়। বয়স্ক ব্যক্তি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন, হাতে এখন শুধু ছেঁড়া টিকিটের অর্ধেক। তার মুখ কিছুক্ষণের জন্য ফাঁকা হয়ে গেল, তারপর তিনি মাথা নিচু করে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। বাইরে বিমানবন্দরের গেটের কাছে তিনি একটি বেঞ্চে বসলেন। কাঁপতে থাকা ঠান্ডায় তার হাত কাঁপছিল, কিন্তু মুখে কোনো রাগ ছিল না, শুধু একটা স্থিরতা। তিনি কুর্তার পকেট থেকে একটি পুরানো কিপ্যাড ফোন বের করলেন, যে স্ক্রিন ঝাপসা হয়ে গিয়েছিল। তিনি একটি নম্বর ডায়াল করলেন। তার কণ্ঠ ছিল মৃদু, কিন্তু শব্দগুলো স্পষ্ট। হ্যাঁ, আমি বিমানবন্দরেই আছি, যেমন ভয় ছিল তেমনই হয়েছে। এখন আপনাকে অনুরোধ, সেই আদেশ জারি করুন। হ্যাঁ, এখনই। কল কেটে দেওয়ার পর তিনি একটা দীর্ঘশ্বাস ফেলেন এবং চোখ বন্ধ করলেন। ভিতরে বিমানবন্দরে হট্টগোল শুরু হলো। ম্যানেজার কাউন্টারের কর্মীদের ডাকলেন, সব বোর্ডিং প্রক্রিয়া বন্ধ করো, ফ্লাইটের ক্লিয়ারেন্স আদেশ থমকে গেছে, কিছু সমস্যা হয়েছে। কয়েক মিনিট পর সিকিউরিটি চিফের ফোন বাজল। ডিজিসিএ থেকে কল, আজকের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। এটা কি কোনো ভিআইপি কেস? বিভ্রান্ত কর্মীরা ভাবতে লাগল, কে অভিযোগ করল। ঠিক তখনই একটি কালো গাড়ি বিমানবন্দরের গেটে থামল। তিনজন বেরিয়ে এলেন, একজন সিনিয়র এয়ারলাইন অফিসার, একজন ব্যক্তিগত সহকারী এবং একজন সিনিয়র সিকিউরিটি অফিসার। বয়স্ক ব্যক্তি এখন দাঁড়িয়ে গাড়ির দিকে না গিয়ে সেই প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলেন, যেখানে কিছুক্ষণ আগে তাকে উপহাস করা হয়েছিল। বিমানবন্দরের পরিবেশ এখন আর আগের মতো ছিল না। কিছুক্ষণ আগে যেখানে চায়ের চুমুক আর হাসি মুখে ফ্লাইটের ঘোষণা হচ্ছিল, সেখানে এখন নীরবতা। ফ্লাইট বোর্ডিং থমকে গেছে, যাত্রীদের বলা হলো কিছুক্ষণ অপেক্ষা করতে, টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু কর্মীরা নিজেরাও জানত না আসল কারণ কি। ঠিক তখনই সেই বয়স্ক ব্যক্তি আবার কাউন্টারে হাজির হলেন। এবার তার সঙ্গে ছিলেন এয়ারলাইনের চিফ অপারেশনস অফিসার, ডিজিসিএর একজন সিনিয়র উপদেষ্টা এবং একজন বিশেষ সিকিউরিটি অফিসার। কাউন্টারের কর্মীরা স্থির হয়ে গেল। যারা তাকে উপহাস করেছিল তাদের মুখে এখন ঘাম। বয়স্ক ব্যক্তি সেই কাউন্টারের দিকে এগিয়ে গেলেন, যেখানে তার টিকিট ছেঁড়া হয়েছিল। তিনি কিছু বললেন না, শুধু পকেট থেকে একটি কার্ড বের করলেন। তাতে লেখা ছিল, এরশাদ শিকদার, সিনিয়র সিটিজেন ও নাগরিক বিমানন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান, নাগরিক বিমানন প্রাধিকরণ। ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ডিজিসিএর অফিসার ক্রুদ্ধ কণ্ঠে বললেন, তোমরা তাকে অপমান করেছ এবং তার আইডি না দেখেই টিকিট ছিঁড়ে ফেলেছ। কাউন্টারের মেয়েটির হাত থেকে ছেঁড়া টিকিটের টুকরো পড়ে গেল। প্রথমবারের মতো এরশাদজি কথা বললেন, তার কণ্ঠে রাগ নয়, শুধু বেদনা। আমি চিৎকার করিনি, কারণ জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু আজ দেখলাম মানবিকতা কতটা ফাঁপা হয়ে গেছে। তুমি আমার টিকিট ছেড়ো নেই, তুমি সম্মান বলে যে মূল্য আছে তা ছিঁড়েছ। ভিড়ে নীরবতা নেমে এলো। কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করলো। এয়ারলাইনের সিনিয়র ম্যানেজমেন্ট এগিয়ে এলো। স্যার, আমরা লজ্জিত, পুরো টিম ক্ষমাতায়। এরশাদজি মুচকি হেসে বললেন,
যারা ভবিষ্যতে পোশাক দেখে মানুষকে বিচার করবে তাদের কাছে ক্ষমা চাও। আমার চলে যাওয়ার পরও যেন কেউ এই অপমান সহ্য না করে। সিদ্ধান্ত দ্রুত নেওয়া হলো। যে 2 কর্মী টিকিট ছিঁড়েছিল তাদের সাসপেন্ড করা হলো। বিমানবন্দরের সকল কর্মীদের জন্য বয়স্কদের সম্মান ও বৈষম্য নিয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিজিসিএ এয়ারলাইনকে 1 সপ্তাহের সতর্কতা দিল। বয়স্ক নাগরিকদের সঙ্গে এমন ঘটনা পুনরাবৃত্তি হলে লাইসেন্স সাসপেনশনের ব্যবস্থা নেওয়া হবে। এরশাদজির মুখ এখন শান্ত ছিল। তিনি কাউকে অপমান করলেন না, প্রতিশোধ চাইলেন না। নিঃশব্দে সত্য দিয়ে সবাইকে আয়না দেখিয়ে দিলেন। গেটের দিকে হাঁটতে হাঁটতে কেউ তাকে বাধা দিল না। একজন কর্মী ছুটে এসে বলল, স্যার, দয়া করে বসুন, আমরা আপনার জন্য বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করছি। এরশাদজি বললেন, না বেটি, আমার ভিড়ের মধ্যে বসতে ভালো লাগে, সেখানে মানবিকতার আসল চেহারা দেখা যায়। ওয়েটিং জোনে এক কোণে বসে পড়লেন। সবার চোখ তার ওপর, কিন্তু দৃষ্টিভূমি বদলে গিয়েছিল। কেউ অনলাইনে তার নাম খুঁজছিল, কেউ জিজ্ঞাসা করছিল, ইনি কে? যারা খুঁজে পেল তাদের মুখে বিস্ময়। এরশাদ শিকদার কোনো সাধারণ বয়স্ক ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন ডিজিসিএর প্রথম সংস্কার নীতি বোর্ডের চেয়ারম্যান, যার নেতৃত্বে ভারত প্রথমবারের মতো বয়স্কবান্ধব বিমান নীতি চালু করেছিল, যা হাজার হাজার বয়স্ক নাগরিকদের উপকার করেছিল। তিনি বড় বড় আন্তর্জাতিক এয়ারলাইন প্রকল্পের প্রধান উপদেষ্টা ছিলেন এবং পদ্মভূষণে সম্মানিত, কিন্তু কখনো তা প্রচার করেননি। তার পরিচয় কোনো ভিআইপি পাসে নয়, তার সরলতা ও দৃষ্টিভঙ্গিতে ছিল। কেন এত বছর পর ফিরলেন? একজন সাংবাদিক ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, স্যার, যখন আপনাকে অপমান করা হলো তখন চুপ কেন ছিলেন? এরশাদজি হেসে বললেন, একসময় আমি বিমানবন্দরে উর্দি পরে আদেশ দিয়েছিলাম। আজ সেই বিমানবন্দরেই আমি সাধারণ মানুষ হয়ে অপমান সহ্য করছিলাম। জানতে চেয়েছিলাম, আমাদের তৈরি আইন কি শুধু ফাইলে আছে, না মানুষের হৃদয়েও আছে? তার ফিরে আসার উদ্দেশ্য ছিল। এয়ারলাইনটি তার পুরনো পেনশন ফান্ড কোম্পানির বিনিয়োগকারী ছিল। তিনি এসেছিলেন শুধু দেখতে, এই দেশে এখনও বয়স্কদের সম্মান দেওয়া হয় কিনা। তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল, একটি সিস্টেমের শক্তি তার প্রযুক্তিতে নয়, তার সংবেদনশীলতায়। যে কাউন্টার কর্মীরা তাকে উপহাস করেছিল, তারা এখন চোখ নিচু করে দাঁড়িয়েছিল। এরশাদজি একজন তরুণ কর্মীকে কাছে ডাকলেন। ছেলেটি কাঁপছিল। বেটা, তুমি আমার টিকিট ছিনেছিলে, জীবনে কারো সম্মান আর ছিল না। এই চেয়ারগুলো বদলে যাবে, কিন্তু তোমার চিন্তাভাবনাই তোমাকে মানুষ বানায়, বা শুধুই একটা মেশিন। লাউঞ্জের প্রতিটি যাত্রী আজ কিছু শিখে চলে গেল। কেউ টুইটারে লিখল, আজ দেখলাম আসল শক্তি সেই যা চুপ থাকে আর প্রয়োজনে শুধু একটা কল দিয়ে পুরো সিস্টেম কাঁপিয়ে দেয়। একজন বয়স্ক মহিলা হেসে বললেন, তিনি একা ছিলেন না, তার সঙ্গে ছিল তার পুরো অভিজ্ঞতা। বিস্তারা ফ্লাইট 304 বেঙ্গালুরুর জন্য বোর্ডিং শুরু হয়েছিল, ঘোষণা হচ্ছিল, কিন্তু আজ কোনো যাত্রী ততটা তাড়াহুড়োই ছিল না যতটা সাধারণত থাকে। সবার চোখ ছিল সেই বয়স্ক ব্যক্তির উপর, যিনি একটি ছেঁড়া টিকিট দিয়ে পুরো সিস্টেম কাঁপিয়ে দিয়েছিলেন। ইরশাদজি ধীরে উঠে তার পুরনো বিবর্ণ ব্যাগ তুললেন, যাতে ইতিহাসের ভার ছিল। তিনি গেটের দিকে এগিয়ে গেলেন। পথে সেই ম্যানেজার, যিনি তাকে অপমান করেছিলেন, হাত জোড় করে দাঁড়িয়েছিলেন। স্যার, দয়া করে একবার ক্ষমা করে দিন। ইরশাদজি থামলেন, তার চোখে তাকিয়ে বললেন, ক্ষমা করে দেব, তবে এক শর্তে। প্রত্যেক যাত্রীর কাছে ক্ষমা চাও যারা তোমার কথায় আঘাত পেয়েছে, এবং প্রতিটি বয়স্ককে নম্রতার সঙ্গে দেখো যারা তোমার সিস্টেমের নীরব বেঞ্চে বসে থাকে। গেটে পৌঁছেতেই এয়ারলাইনের সিনিয়র টিম ফুলের তোড়া এবং ভিআইপি চেয়ার নিয়ে অপেক্ষা করছিল। তিনি হেসে প্রত্যাখ্যান করলেন, আমি ভিআইপি নই, আমি একটি স্মরণ করিয়ে দেওয়া ব্যক্তি, যে বয়স্করা বোঝা নয়, সমাজের ভিত্তি। নিচে যে কর্মীরা কারণে এই বিশৃঙ্খলা শুরু হয়েছিল, তারা এখনও সেই ছেঁড়া টিকিটের দিকে তাকিয়েছিল। তাদের একজন ধীরে বলল, আমরা তার টিকিট ছিঁড়িনি, আমরা আমাদের চিন্তার পর্দা ছিঁড়েছি। মানুষের পরিচয় তার পোশাকে নয়, সেই ক্ষতের মধ্যে যা সে চুপচাপ সহ্য করে এবং তবু হেসে ক্ষমা করে দেয়। যাকে তুমি সাধারণ ভেবেছ, সেই হতে পারে তোমার শেষ আশা। সম্মান উঁচু পদের জন্য নয়, মানবিকতার জন্য হওয়া উচিত।